নাসিরউদ্দিন পাটোয়ারি সে তো আসিফ নজরুল স্যারের মেয়ের ছাগল চুরি করেছিল, এটা কি মিথ্যা? আজকে এনসিপিতে এই সরোয়ার তুষাররা থাকার কারণে এনসিপির মা বোনেরা নিরাপদ নয়। এই লাগালাগি না করে পড়াশোনা শেষ করে মানুষ হন, তারা তো চাকরির পরীক্ষা দিতে পারত। ও দুঃখিত, পরীক্ষা কিভাবে দেবে? যার সার্টিফিকেট নাই কেরানির পরীক্ষায় পাশ করার, পরীক্ষা দেওয়ার, সে কিভাবে পরীক্ষা দিবে? আমি ব্যক্তিগতভাবে দেখলাম যে এনসিপির কয়েকজন নেতা তারা আমাকে নিয়ে বেশ বাজে মন্তব্য করেছে কালকে একটি প্রোগ্রামে, একটু উত্তর দিতে চাই। দেখেন, এনসিপির একজন ছাগল চোর পাটোয়ারি আছে না? আছে কি না বলেন তো? এখন বিএনপির নেতাকর্মীদের নিয়ে তারা নানান ধরনের মন্তব্য করে। এনসিপির একজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি সে তো অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যারের মেয়ের ছাগল চুরি করেছিল, এটা কি মিথ্যা? দেখেন না গণমাধ্যমে? এই ছাগল চোর পাটোয়ারি এখন বড় বড় কথা বলছে। এর আগে আমরা শুনেছি যে সে যে সময় ছাত্র ফেডারেশনের রাজনীতি করত আমাদের জুনায়েদ সাকিব ভাইয়ের সাথে, সেই সময় অপকর্মের দায়ে ছাত্র ফেডারেশন থেকে বহিষ্কৃত হয়েছিল। এরপরে এবি পার্টি করেছিল, এখন করছে এনসিপি। এনসিপি নতুন রাজনীতির কথা বলছে। এই ছাগল চুরি করা কি নতুন রাজনীতি? তাও কোন জায়গা থেকে? মন্ত্রীপাড়া থেকে। মন্ত্রীপাড়া থেকে ছাগল চুরি করছে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। 18 মাসে রাষ্ট্রের আর কি কি চুরি করেছে সেটি তদন্ত হতে হবে। কি করে নাই? সার্জিস আলম বলে নাই যে আমরা 18 মাসকে মিস করব, কারণ ওই সময় উপদেষ্টাদের বেডরুমে ঢুকে গিয়েছি, সচিবের রুমে ঢুকে গিয়েছি, কেউ বাধা দিতে পারে না। এতটা ক্ষমতা তারা অপব্যবহার করেছে। আর এই কারণে বিএনপি সরকার যেহেতু স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে চায়, তাদের ভাল লাগছে না। এখন তো সচিবালয়ে গিয়ে, সচিবের রুমে গিয়ে সচিবের সাথে বেয়াদবি করতে পারে না। এখন তো সমন্বয় পরিচয় চাঁদাবাজি করতে পারে না। আওয়ামী লীগের এমপির বাসায় সমন্বয় পরিচয় চাঁদাবাজি করে নাই। হান্নান মাসুদরা কি থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনে নাই? এখন এই কাজগুলো করতে পারতেছে না। ডিসি নিয়োগের কেলেঙ্কারি হাসনাত এবং সার্জিসের কি নাই? যুগান্তর সহ অসংখ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, হয়েছে না? এখন এইগুলো পারতেছে না। ডিসি ইউনো নিয়োগ দিতে পারতেছে না, এই জন্য মাথা সব খারাপ হয়ে গেছে, আওলাই গেছে। আর সেই মাথা আওলাই গিয়ে দেখলাম যে গতকাল আরেকজন এনসিপির নেতা সারোয়ার তুষার, সে আমাকে বলেছে যে কেরানি হওয়ার যোগ্য না, সে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সচিব। এই সারোয়ার তুষার সে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, পড়াশোনা শেষ করতে পারে নাই। নারী কেলেঙ্কারির দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছে, ড্রপ আউট। সেই ড্রপ আউট সারোয়ার তুষার আমাকে নিয়ে প্রশ্ন তোলে। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার আর বলার কিছু নাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাকাল্টিকে গোল্ডেন ফ্যাকাল্টি বলা হয়, সেই ফ্যাকাল্টি থেকে আমি পড়াশোনা করেছি। আমি বিবিএ শেষ করেছি। আর এমবিএ যে সময় আমি ফাইনাল পরীক্ষা দিব, ওই সময় আমার সামনে দুইটা অপশন ছিল, কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া অথবা এমবিএ ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দেওয়া। আমি যেহেতু ওই আন্দোলনের নেতৃত্বের জায়গায় ছিলাম, আমি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সফল হয়েছি। এবং আন্দোলন সফল করতে গিয়ে আমি 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। অতিরিক্ত আরো 3 দিন আমি পুলিশের হেফাজতে নির্যাতনের শিকার হয়েছি। আমরা যে আন্দোলন সফল করলাম চাকরির জন্যই তো। আমার প্রশ্ন হলো, এই সারোয়ার তুষাররা কেন চাকরির পরীক্ষা দিল না? আমি তো পরবর্তীতে, যেহেতু আমার নামে মামলা ছিল শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা, হাসিনার জামানায় তো আমার চাকরি পাওয়ার কোনো সুযোগ ছিল না, ছিল? কিন্তু এই তুষাররা, তারা কি রাজপথে ছিল? তারা তো চাকরির পরীক্ষা দিতে পারত। ও দুঃখিত, পরীক্ষা কিভাবে দেবে? যার সার্টিফিকেট নাই কেরানির পরীক্ষায় পাশ করার, পরীক্ষা দেওয়ার, সে কিভাবে পরীক্ষা দিবে? আজকে যারা অযোগ্য, এরা এনসিপি করতেছে। যারা নারীদের নিয়ে নানান ধরনের মন্তব্য করে, জানেন না তার সম্পর্কে? নীলা ইসরাফিলকে নিয়ে কি ধরনের মন্তব্য করেছিল? আজকে এনসিপিতে এই সরোয়ার তুষাররা থাকার কারণে এনসিপির মা বোনেরা নিরাপদ নয়। আমি সারোয়ার তুষারকে বলবো, যদি আপনি পড়াশোনা শেষ করতে চান, মানুষ হইতে চান, আমি আপনার পড়াশোনার ব্যবস্থা করব।
তবুও এই লাগালাগি না করে পড়াশোনা শেষ করে মানুষ হন। এনসিপির এই সারোয়ার তুষাররা মানুষ হইলে এনসিপিতে যে সকল মা বোনেরা রয়েছে তারা নিরাপদ। অন্যথায় এই সকল অথর্বদের কাছে, এই সকল লুচ্ছা বাদবাহীদের কাছে এনসিপির কোনো মা বোন নিরাপদ নয়। আজকে মা বোনেরা বলছে যেখানে ভালো নারীরা, মেয়েরা এনসিপিতে নিরাপদ নয়, আমরা কিভাবে এনসিপি করব? এইটা কি তাদের নতুন রাজনীতি বন্দোবস্ত? আমি আর কথা বাড়াচ্ছি না, এখানে আরো অনেকে বক্তব্য রাখবেন। আমার সর্বশেষ কথা হলো যে এই রাষ্ট্রের পুনর্গঠনে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে তিনি কাজ করে যাচ্ছেন সেখানে তাকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা আমরা লক্ষ্য করছি। তার পরিবারকে নিয়ে যারা কথা বলছে, আপনারা বলছেন যে শব্দের বিপরীতে শব্দ, এখন আপনারা গালিগালাজ করবেন আর আমরা প্রতিবাদ জানাবো, এটা নাকি আমরা করতে পারবো? আমাদের প্রোগ্রাম যে আপনাকে তো কালকে ইন্টিমেশন দিয়েছে, পারমিশনের কি আছে আমাকে একটু বুঝাই বলুন। আমি কেন আছি? আপনি আমাকে দিচ্ছেন আমাকে 2 মিনিট বলবেন তো, আমি কই যাবো? আমাকে হাত দিচ্ছেন কেন আপনি? আমি টাকা দিচ্ছেন কেন? আমি কে হাত দিচ্ছেন কেন? আরে ভাই আমার গণতান্ত্রিক অধিকার নাই, সাংবিধানিক আছে ভাই। আপনি নোবেল কাজ করছেন, আপনি আইনের বিরোধী কাজ করছেন, আমার সাংবিধানিক অনুষ্ঠানে আমি কাজ করছি। আরে ভাই আমার অপরাধ কি? আমার অপরাধ কি? আমি অপরাধ কি বলবো? আমি অপরাধ বলবেন না, আপনি বলবেন না। আপনি টাকা চাই কেন? টাকা দিয়েছেন কেন? আইন বিরোধী কাজ করছেন কেন? এরা আগে থেকে আমাদের জগন্নাথের প্রোগ্রাম ছিল, আগে থেকে অবধি করা ছিল। পুলিশ আমাদের 2 জন ছেলেকে অ্যারেস্ট করেছে এবং পুরোপুরি অপরাধ ছাড়া আমি এখানে এসেছি, পুলিশের সাথে কথা বলেছি যে কেন আমার 2টা বাইক অ্যারেস্ট করা হলো, রাজু এবং সুমন তাদেরকে কেন অ্যারেস্ট করা তারা আসলে কিছু বলেন নাই, তারা যেটা করেছে। আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল? আমাদের প্রোগ্রাম ছিল মুসলিমের প্রতিবাদ এবং প্রতিমূল্যের এবং ধর্মীয় প্রোগ্রাম না, এটা অভিযোগ সমাজে ছাত্রদের ব্যাপারে কথা বলতে ছিল। আমি কিছু বলেন ওদের সঙ্গে বিচার করে ছিল, ওদের সঙ্গে বিচার করে ওদের তো সরকারি কেদা করতে পারে না। আমরা তো দেখি লেখা আছে আমাদের কোনো মজা আছে, আমি কোনো অপরাধ করেছি আমি বলতে হবে তো। হ্যালো লোকাল কাজ করছে, উনি রাজনীতি করতে চাইলে উনি রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে। দেখেন রাষ্ট্রপতি নির্বাচন হবে, জুলাই সনদে বিএনপিও কিন্তু স্বাক্ষর করে এসেছে। সেখানে বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচনের 70 অনুচ্ছেদ কার্যকর থাকবে না। তো বিএনপি আগের অবস্থাতেই, আগের ব্যবস্থার মধ্য দিয়ে আবার রাষ্ট্রপতি নির্বাচন করছে। এখানে একটা আইওয়াস হচ্ছে, সবার সামনে নির্বাচন হবে, ভোট হবে, কিন্তু সরকার দলের 213 জন এমপি তারা কিন্তু দলের বাইরে, দল যাকে ঠিক করে দিবে তার বাইরে ভোট দিতে পারবে না। ভোট দিলে তাদের সংসদ সদস্য পদ থাকবে না। আমরা চেয়েছিলাম এবং জুলাই সনদে সবাই এগ্রি করেছে যে রাষ্ট্রপতি নির্বাচনে 70 অনুচ্ছেদ কার্যকর হবে না এবং এমপিরা যে কাউকে ভোট দিতে পারবে। যদি সেরকম পরিস্থিতি হতো, সংস্কারের পরে এই নির্বাচনটা হতো, তাহলে আমরা দেশের জন্য সত্যিকার অর্থে দলমতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তিকে সম্ভবত রাষ্ট্রপতি দেখতে পেতাম। কিন্তু দুঃখজনক যে জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, আমাদেরকে আবারও
একজন দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতির জায়গায় দেখতে হবে। এই যাত্রাবাড়ি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই যেই সড়কে আমরা দাঁড়িয়ে আছি, এই সড়ক একজন শহীদের নামে, এবং এই যাত্রাবাড়িতে আশেপাশের প্রত্যেকটা অলিগলিতে জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। গণঅভ্যুত্থানের সময় আমার বাসা ছিল কাজলায়। আমি নিজের চোখে 17 জুলাই থেকে দেখেছি যে এখানে মাদ্রাসার শিক্ষার্থীরা, সাধারণ জনগণ, আমাদের অভিভাবকরা কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, কিভাবে দখলে রেখেছিলেন। যখন ইন্টারনেট বন্ধ করে দিয়ে সমানে গণহত্যা চালানো হলো, আমরা গুম অবস্থায় ছিলাম। তখন বের হয়ে এসে জানতে পারলাম শেখ হাসিনার সরকার সারা দেশ নিয়ন্ত্রণ নিতে পারলেও এই যাত্রাবাড়িকে কিন্তু আপনারা নিয়ন্ত্রণে নিতে দেন নাই। এই যাত্রাবাড়ি জুলাই গণঅভ্যুত্থানে সর্বপ্রথম স্বাধীন হওয়া অঞ্চল। আগামী দিনেও এই যাত্রাবাড়ি আমাদের গণভোটের রায় বাস্তবায়ন সহ এই দেশের মানুষের জন্য গণতান্ত্রিক লড়াই, রাজনৈতিক লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা আমাদের বিশ্বাস। বন্ধুগণ, আমরা গত 5 মাস ধরে একটা নতুন সরকার দেখছি। এর আগে প্রায় 1.5 বছর ধরে আমাদেরকে প্রতিদিন শুনতে হয়েছে যে নির্বাচন হলে নাকি সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদেরকে আরো শুনতে হয়েছে যে যাদের পেটে ভাত নাই তারা সংস্কারের কি বুঝবে। তো তারা নাকি ক্ষমতায় আসলে আমাদের পেটে ভাত থাকবে, তারপরে মানুষজন ভালোভাবে থাকবে, ফ্যামিলি কার্ড, এই কার্ড, ওই কার্ড, নানা কার্ড পাওয়া যাবে। তো তারা ক্ষমতায় আসলো, আজকে 5 মাস শেষ, 6 মাস হতে চললো। এখন সংস্কার তো নাই, গ্যাস বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই। তো মাশাআল্লাহ, তারা যেই পেটে ভাতের কথা বলতো, আলহামদুলিল্লাহ তারা আসার পর এখন কোনো কিছুই আর জনগণের কাছে সহজলভ্য নাই। আমরা আজকে এই প্রোগ্রামে আসার আগে একটা নিউজ দেখতেছিলাম। আমরা তো অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু করে চাঁদাবাজির বিভিন্ন অভিনব কৌশল, অভিনব উপায় শুনছি, নিউজে দেখছি। আজকে আসার আগে একটা নিউজে দেখছিলাম, আপনারাও দেখেছেন সম্ভবত, যে কোনো একটা গ্রামে জমিতে গরু মহিষ চড়াইতে হইল। গরু মহিষকে ঘাস খাওয়ায় না, চড়াইতে হইলেও ছাত্রদলকে চাঁদা দিতে হয়। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি সম্ভবত রাষ্ট্রপতি হবেন, তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে তারা ক্ষমতায় আসলে বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। তো তারা কিন্তু তাদের কথা রেখেছেন। বছরের 6 মাসও হয় নাই, কিন্তু ছাত্রদলের, যুবদলের, বিএনপির অলরেডি চাঁদাবাজির মাধ্যমে 50 লাখ কর্মসংস্থান নিশ্চিত হয়ে গেছে। চাঁদাবাজি করে তাদের ফ্যামিলি চলতেছে, তাদের পেট চলতেছে। সাধারণ মানুষ জাহান্নামে যাক। আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা শুনছি, প্রায় 6 মাস হয়ে গেল, এখন আমরা কোনো ডেট পাই নাই, কিন্তু আমরা শুনছি যে সামনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন হবে। আমরা আশা করেছিলাম জুলাই সনদ অনুযায়ী, গণভোটের রায় অনুযায়ী সংস্কারের মাধ্যমে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পরে এই নির্বাচনগুলো সংগঠিত হবে। তাহলে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আশা করতে পারতাম। দেখেন, রাষ্ট্রপতি নির্বাচন হবে, জুলাই সনদে বিএনপিও কিন্তু স্বাক্ষর করে এসেছে। সেখানে বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচনের 70 অনুচ্ছেদ কার্যকর থাকবে না। তো বিএনপি আগের অবস্থাতেই, আগের ব্যবস্থার মধ্য দিয়ে আবার রাষ্ট্রপতি নির্বাচন করছে। এখানে একটা আইওয়াস হচ্ছে, সবার সামনে নির্বাচন হবে, ভোট হবে, কিন্তু সরকার দলের 213 জন এমপি তারা কিন্তু দলের বাইরে, দল যাকে ঠিক করে দিবে তার বাইরে ভোট দিতে পারবে না। ভোট দিলে তাদের সংসদ সদস্য পদ থাকবে না। আমরা চেয়েছিলাম, এবং জুলাই সনদে সবাই এগ্রি করেছে, যে রাষ্ট্রপতি নির্বাচনে 70 অনুচ্ছেদ কার্যকর হবে না এবং এমপিরা যে কাউকে ভোট দিতে পারবে। যদি সেরকম পরিস্থিতি হতো, সংস্কারের পরে এই নির্বাচনটা হতো, তাহলে আমরা দেশের জন্য সত্যিকার অর্থে দলমতের ঊর্ধ্বে
একজন রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তিকে সম্ভবত রাষ্ট্রপতি দেখতে পেতাম, কিন্তু দুঃখজনক যে জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, আমাদেরকে আবারও একজন দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতির জায়গায় দেখতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে আপনারা ইতিমধ্যে জানেন যে বিএনপি সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। কিছু কিছু ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদেও প্রশাসক নিয়োগ করা হয়েছে। জেলা পরিষদগুলোতে প্রায় সবগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। বিএনপি গত 17 বছর সংস্কারের কথা বলে রাজনীতি করে আসছে, গণতন্ত্রের কথা বলে রাজনীতি করে আসছে, অথচ দেখেন তাদের প্রশাসকরা সরকারি টাকায়, সিটি কর্পোরেশনের টাকায়, এক পাশে সিটি কর্পোরেশনের লোগো, আরেক পাশে বিএনপির দলীয় লোগো, তারপরে তার বড় ছবি দিয়ে সারা ঢাকায় পোস্টারিং করে ছড়িয়ে ফেলেছে। এদিকেও আশেপাশে পোস্টার খুঁজলে পাওয়া যাবে। সরকারি টাকায়, সিটি কর্পোরেশনের তহবিলের টাকায় নিজের নির্বাচনী প্রচারণা করে, এটা কিসের গণতন্ত্র? আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি করেছি, কোন প্রশাসক, যাদেরকে প্রশাসক দেওয়া হয়েছে, কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে, এই নির্বাচনটা আবারও একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে থেকে যাবে। এবং আমরা আবারও দেখছি এই নির্বাচন প্রক্রিয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার মধ্য দিয়ে, দলীয়করণ করার মধ্য দিয়ে আমাদের মধ্যে কিন্তু জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে যে এবার যেমন জনগণ ভোট দিতে পেরেছে, 5 বছর পরে কি সাধারণ মানুষ ভোট দিতে পারবে কিনা। তো স্থানীয় সরকার নির্বাচনে বোঝা যাবে যে 5 বছর পরে আমরা ভোট দিতে পারবো কি পারবো না। সংগ্রামী উপস্থিতি, আমরা বর্ডারের ওপার থেকে শুনি শেখ হাসিনা বাংলাদেশে আসতে চায়। আওয়ামী লীগের বিভিন্ন নেতারা সাক্ষাৎকার দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশে আসতে চায়। এই বিষয়ে তো কেউ দ্বিমত করতেছে না, আমরাও চাই আপনারা আসেন। এই যে আমাদের মঞ্চে শহীদ পরিবারের সদস্যরা আছেন, মঞ্চের সামনে শহীদ পরিবারের সদস্যরা আছেন, আমাদের মায়েরা আছেন, তারা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন যে তাদের সন্তানের হত্যার জন্য যারা দায়ী, তাদের যেন বিচার নিশ্চিত হয়। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে সেই বিচার নিশ্চিত হওয়ার জন্য, সেই বিচার নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। আমরা ইদানিং শুনছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাবেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা এখনো ভারতের আশ্রয়ে আছে, যারা ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে এই সাক্ষাৎকার, তারপরে প্রেস ব্রিফিং করে যাচ্ছে, এবং সর্বশেষ ওসমান হাদির খুনিরা যারা ভারতের হাতে বন্দী অবস্থায় আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটাই এই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। তাদেরকে আগে বাংলাদেশে ফিরিয়ে আনেন, তাদের ফাঁসির রায় কার্যকর করেন, বিচার নিশ্চিত করেন, তারপরে ভারতের সাথে সুসম্পর্ক হতে পারে। যারা এতদিন এখানে ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল, যারা এখনো গণহত্যাকারীদেরকে সহযোগিতা করে যাচ্ছে, এই গণহত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের সাথে কোনো সুসম্পর্ক হতে পারে না। সংগ্রামী উপস্থিতি, এই যাত্রাবাড়িতে আপনারা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে সফলভাবে স্বাধীন করেছিলেন, আগামীর বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন সহ আমাদের গণতান্ত্রিক এবং রাজনৈতিক লড়াইয়ে সেই শক্তিশালী ভূমিকায় আপনারা এখানে উপস্থিত থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।